নমস্কার, আমি বর্ণালী বিশি। আমি আজকে আপনাদের পড়ে শোনাব মান্যবর প্রভাত চৌধুরীর অনুপম কাহিনী। এটি একটি পোস্ট মডার্ন টেক্সট। কবিতা পাক্ষিকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। প্রথম প্রকাশ হয় 2002 সালের 4 মে 225 নাম্বার সংখ্যায়। প্রভাত চৌধুরীর অনুপম কাহিনী। এক একটা দিন শুরু হয় এক এক রকম। একটা দিনের শুরুর সঙ্গে তার আগের দিনের শুরুর বেশ কিছু অমিল চোখে পড়ে। যেগুলি চোখে দেখা যায় না সেগুলি বাহ্যিক অমিল। তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো, অধিকাংশ অমিলই চোখে দেখা যায় না। সেগুলি বুঝে নিতে হয় চোখ ছাড়া বাকি ইন্দ্রিয়গুলি দিয়ে। তবে এমন কয়েকটি অমিল অবশ্যই থেকে যায় যেগুলি ঠিক ইন্দ্রিয়গ্রাহ্য নয়। মনে রাখতে হবে যে অমিল অমিলই। একে আবার কেউ কেউ অনেকটা, কিছুটা ইত্যাদি অর্থহীন শব্দের সাহায্যে একটা মিলের সন্ধানের চেষ্টা করে যান। এই চেষ্টার প্রতি সহানুভূতি জানানো যেতেই পারে। তবে মনে রাখতে হবে, সহানুভূতি কখনোই চিরকালীন হয় না, হতে পারে না, তা সাময়িকই। একটা দিনের শুরুতে টমটমের শব্দ শোনা যায়। শব্দটা শুনে বোঝা যায় টমটমটা টানছে যে দুটি ঘোড়া, তাদের রং সাদা, আর গলার ঘণ্টাগুলো পিতলের চকচকে। আর একটা দিনের শুরু বহন করে আনে শিউলি ফুলের গন্ধ। সেই গন্ধে দুলতে থাকে পতাকা বা গানের পংক্তি। আচ্ছা, প্রতিটি দিনের শুরু এমন হয় না কেন যেখানে নির্দিষ্ট করা থাকবে রবীন্দ্র গান? একদিন যদি থাকে দূরে, কোথায় দূরে দূরে, আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। পরদিন নির্দিষ্ট থাকবে, স্বপ্নে আমার মনে হলো যখন ঘা দিলে আমার দ্বারে হায় গানটি। আবার তারপরের দিন বরাদ্দ থাকবে, তরিতে পা দিইনি আমি, পারের পানে যাইনি গো। এভাবেই একদিন হয়তো চিত্রাঙ্গদা গেয়ে উঠবে, থাক থাক, মিছে কেন এই খেলা। আমার বাবা স্নান করে প্রতিদিন গীতা পাঠ করেন নিয়মিত। যে গীতাটি থেকে বাবা পাঠ করেন সেটি ছিল আমার দাদুর। দাদু সেটি পাঠ করতেন। তখন বাবা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়তেন কিংবা চোখের বালি। দাদু মারা যাবার পর এটি দীর্ঘদিন দাদুর কাঠের বাক্সে ভরা ছিল। হঠাৎ একদিন ওটি বাবার দখলে এলো, অর্থাৎ শুরু হলো গীতা পাঠ। আমি বাবাকে ধর্মকর্ম করতে শৈশবে দেখিনি। সেই পুরনো গীতা বদল হলো এই তো সেদিন। কলেজ স্ট্রিট থেকে আমি কিনে নিয়ে গিয়েছিলাম। আমি একটা মিথ্যা কথা বলি নিজের সম্বন্ধে। ঠিক মিথ্যা কথা নয়, একটা মিথ্যা তথ্য পরিবেশন করি। আবার মিথ্যা বলছি কেন, একটা ভুল তথ্য পরিবেশন করি। আমার পরিবেশিত তথ্যটি হলো, আমি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন গীতবিতানের একটি কবিতা পাঠ করে জল খাই। ঘটনাটি ঠিক নয়, এটা আমার একটা বানানো তথ্য, যা আমার কাম্য। কিন্তু করি না কেন, তারও কোনো উত্তর আমার নেই। প্রত্যেক মানুষই নিজের নিজের মতো করে দেখতে চায় বা দেখাতে চায়। আমিও আমাকে এভাবেই দেখাতে চাই। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে দিন শুরু করে যে প্রভাত চৌধুরী, সে তার সারাটা দিন রবীন্দ্রনাথকে কিভাবে বহন করে, এটা একটা বিষয়। এই বিষয়ে অনুপম কি বলে পরবর্তী কোনো সময়ে তা জানা যেতে পারে। গতকাল বাড়ি ফেরার পর জানা গেল অ্যালার্ম ঘড়িটা খারাপ হয়েছে। অফিসে
বেরোবার সময় পর্যন্ত ওটা সচল ছিল সম্ভবত। সম্ভবত কেননা এই ঘড়িটা দেখেই তো আর বেরোতে হয় না। অনেকটা ঘড়ি একসঙ্গে কাজ করে, অনেক কটা ঘড়ি একসঙ্গে কাজ করে। ঘড়ির কাজ ঘড়ি করে, যদি না করতো, এই যেমন গতকাল রাতে ঘুম ভাঙানোর যে মহান একটি কর্তব্য থাকে কিছু কিছু ঘড়ি তাহলে সময় দেবার পাশাপাশি অন্য কাজও করে। সময় জানানো এবং ঘুম ভাঙানো ছাড়া আর কি কি কাজ করে ঘড়ি, বা আর কি কি কাজ করার ক্ষমতা আছে ঘড়ির, এই সবই ভাবার বিষয়। এমন একটি ঘড়ির কথা আমরা সকলেই জানি, তার নাম বড় ঘড়ি। অবস্থান হাওড়া স্টেশন। এই তো সেদিন পর্যন্ত ওই বড় ঘড়িটিকে একটি অবস্থান রূপে দেখা হতো। ট্রেন ধরার জন্যই অনেকেই বড় ঘড়ির নিচে অপেক্ষা করত সঙ্গীদের সঙ্গে মিলিত হবার জন্য। একটা চালু কথা ছিল, বড় ঘড়ির নিচে দেখা হবে, সঙ্গে সঙ্গে সময় অর্থাৎ কটার সময় সেটাও জানিয়ে দেওয়া হতো। ওটা ছিল হাওড়া স্টেশনের প্রধান মিটিং প্লেস। এখন আর ওটাকে মিটিং প্লেস করা হয় না, কারণ বড় ঘড়িটা প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছে। তা বলে কি অপেক্ষা করার ব্যাপারটা উঠে গেল? নিশ্চিত করে নয়। বড় ঘড়ির জায়গায় থাকলেও অপেক্ষাটা সরে গেছে। পরিস্থিতি অপেক্ষাকে সরিয়ে দিয়েছে। এরকমই হয়। অ্যালার্ম ঘড়িটা খারাপ হবার অর্থই হলো ঘুমের মধ্যে সতর্কতা নিয়ে ঘুমানো। 6:05 ট্রেন, 4:30 উঠতে হবে। সকালে সাধারণত একবার, কিন্তু বাইরে যাবার থাকলে দুবার। অনেক সময় মনে হয় দুবারেও ঠিক হলো না, আরেকবার গেলে হতো। এহেন অবস্থায় ঘড়ির বিশ্বাসভঙ্গ যে সমস্যার সৃষ্টি করে তা আমরা সকলেই জানি। আগে প্রতি প্রহরে শেয়াল ডাকত। আমরা গাইতাম, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে। তখন অ্যালার্ম না বাজলেও চলে যেত। গ্রামের দিকে, দেশের বাড়িতে সূর্যোদয়ের আগে মোরগ ডেকে ওঠে। কানের কাছে না হলেও ঘুম ভাঙার পক্ষে ওই ডাক যথেষ্ট। কিন্তু এখানে কোথায় শেয়াল, কোথায় বা মোরগ। এসো নিপবনে ছায়া বিচি তলে, এসো করো স্নান নবধারা জলে। মাঝে মাঝে মাঝরাতে বাঘের ডাক শোনা যায়, কিন্তু শেয়ালের ডাক নৈব নৈব চ। ওই বাঘ অবশ্য আমাদের প্রতিবেশী বাঘের, অর্থাৎ চিড়িয়াখানার। দিনের শুরুর সঙ্গে যার যোগসূত্র সব থেকে বেশি, তা রাতের শেষ। রাত শেষ না হলে দিন শুরু হতে পারে না। এখন আমি কিংবা আপনি ইচ্ছা করলে রাতকে শেষ করে দেব বাঁশি বাজিয়ে খেলা শেষের মতো, তা হয় না। রাতকে তার ইচ্ছে মতো শেষ হতে হয়। রাত নিজেই তার খেলা শেষের বাঁশি বাজায়, আমরা দর্শক মাত্র। রাতের সঙ্গে কি অন্ধকারের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক তো আছেই, তবে সে অন্ধকারকে তো আমরা আলোকিত করেছি আমাদের তৈরি আলো দিয়ে। তবু তো রাত্রিকে মুছে দিতে পারিনি। আমরা কি রাত্রিকে মুছে দিতে চেয়েছিলাম? এই তথ্যটি বা প্রশ্নটি কোথায় ছিল? রাত্রির সঙ্গে ঘুম বা বিশ্রাম জড়িত নিবিড়ভাবে, অন্ধকার নয়। কাজে অন্ধকারকে মুছে দেবার একটা প্রচেষ্টা সবসময় থাকে। আবার গতকালের অন্ধকার আজ মুছে যায়, আজকের অন্ধকার আবার আগামীকাল মুছে যাবে। প্রতিদিনই নতুন নতুন করে অন্ধকার জন্মায়, আবার তার পরদিনই সেই অন্ধকারের মৃত্যু হয়। না, একে ঠিক মৃত্যু বলা যায় না, কেননা গতকালের সব অন্ধকার আজ মুছে যাবে তার নিশ্চয়তা নেই। অধিকাংশ অন্ধকার মুছে যায়, অধিকাংশ মানে যে সবটা নয়, এটা আমরা সকলে জানি। গতকালের যে অন্ধকারগুলো আজ মুছে গেল না, আজকে নতুন অন্ধকারের সঙ্গে সেই অন্ধকারগুলো যুক্ত হলো।
মুছে গেল কি? গতকালের অন্ধকার এবং আজকের অন্ধকার কি একই চরিত্রের? দুটি অন্ধকারই কি জলে দ্রবণীয়? যদি জলে দ্রবণীয় হয় তাহলে মুছে যাবে, আর দ্রবণীয় না হলে কিছুতেই মুছে যাবে না। তবে এ প্রসঙ্গে আমার মতামত হলো, একটি অন্ধকারের সঙ্গে অন্য অন্ধকার কিছুতেই মিশে যায় না, মেশা সম্ভব নয়। যেমন এইমাত্র যে পাখিটা ডেকে উঠল অতিথি নিবাসের বাইরে কোনো একটি গাছ থেকে, সেই পাখির ডাক কিছুতেই অন্য কোনো পাখি ডাকের সঙ্গে মিশে যাবে না। প্রত্যেক পাখি ডাক তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জেগে থাকে। ঠিক তেমন প্রত্যেক অন্ধকারও নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জেগে থাকে। একে কেউ মেশাতে পারে না। রাত্রে ঘুমকে তখন গুরুত্ব না দেবার জন্য কি এসব ভাবছিলাম? কই, সেরকম কোনো পরিকল্পনা তো ছিল না। চিন্তা ছিল 4:30 সময় বা তার কিছু আগে পরে ঘুম ভাঙাতে হবে। আজকাল প্রায়ই ভোরের দিকে স্বপ্ন আসে পালকের মতো উড়তে উড়তে। এক এক দিন এক এক রকম, তবে সবটাই সাহিত্যকেন্দ্রিক। সর্বোপরি নিজের উপস্থিতি, নিজেকে ঘিরেই স্বপ্ন। গতরাতে কোনো স্বপ্ন আসেনি। সম্ভবত ঘুম গাঢ় না হলে স্বপ্ন আসে না। আর গতরাতে তো গাঢ় ঘুমের কোনো প্রশ্নই আসে না। তবে ঘুম যে একদম হয়নি তাও নয়, ঘুম হয়েছিল। গতরাতে টাইম মেশিন কেন্দ্রিক যে ফিল্ম লোকাল কেবল হচ্ছিল, সেটা শেষ হলো 11:15 নাগাদ। 1985-তে পিছিয়ে দেবার ব্যাপার। যে এসেছিল সে ভবিষ্যতের, সে পিছিয়ে বর্তমানে এসেছে। আরও পেছনে যাবার কথা ছিল। আমাদের বাঙালি সিনেমা কবিরা এসব বিষয়ে ভাবতে পারে না। এখনো গরিবের মেয়ে বড়লোকের ছেলে, কিংবা গরিবের ছেলে বড়লোকের মেয়ে, তাদের প্রেম সমস্যা, পারিবারিক বস্তাপচা কাহিনী চলছে। এরা একটা শিল্পকে ধ্বংস করে দিল। যেমন, না, সব কথা লিখতে নেই। যা বলা যায় তার সবটা লেখা যায় না। কেন এমন হবে? বলা আর লেখার মধ্যে এই ফারাক কেন থাকবে? মর্নিং শোস দ্য ডে, এই প্রবাদটি যারা বিশ্বাস করে তাদের প্রতি অনাস্থা আনছি না। তবে এটা বলার সময় এসেছে যখন বলা যেতে পারে এই প্রবাদটিকে এখন বিশ্বাস করার কোনো মানেই হয় না। যেমন ধরুন, সকালে বেশ খড়খড়ে রোদ, আপনি ছাতা নেবার কথা ভুলেও ভাবলেন না। হঠাৎই দুপুর থেকে শুরু হলো বৃষ্টি, থামলো প্রায় সন্ধে নাগাদ। কাজেই সকাল থেকে দুপুর বলা যায় না, এমনকি দুপুর দেখে রাত। আজ অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উঠে পড়তে হলো। ঘড়িতে তখন 4:10। ওঠার কথা 4:00, অর্থাৎ 40 মিনিট আগা। এই 40 মিনিটের কোনো নির্দিষ্ট শিডিউল নেই। এই 40 মিনিট ঘুমানোরও যায় না, আবার জেগেও থাকাও অর্থহীন। কাজে আবার সেই আধো ঘুম আধো জাগরণ। হ্যাঁ, সেই 4:10 বৃষ্টি হচ্ছিল। এখন বিকেল 4:05, এখনো বৃষ্টি হচ্ছে। তা বলে যে বিগত 24 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এমনটাও নয়। সকালের দিকে কিছুক্ষণ হয়নি। বাড়ি থেকে বাস স্ট্যান্ড থেকে হাওড়া স্টেশন ছাতা খুলতে হয়নি। ট্রেনে চলাকালীন কি খুব বৃষ্টি হয়েছিল? না, হয়নি। একটা ট্রেন বৃষ্টির ভিতর দিয়ে ছুটে চলেছে। চলন্ত ট্রেনটা ভিজে যাচ্ছে। যারা ট্রেন চালাচ্ছে কিংবা বসে আছে যাত্রী, তারা কেউই ভিজছে না। ট্রেনের সঙ্গে সঙ্গে ভিজছে রেললাইনের পাশে টেলিগ্রাফ তারের ওপরে যেসব পাখিরা বসে আছে তারা সরে সরে যাচ্ছে। যেমন তালিতের পাখিরা তালিতে ভিজে চলেছে, আবার নোয়াদার ঢালের পাখিরা নোয়াদার ঢালে। আর ভেদিয়া থেকে কোনো ভেজা পাখি ছিল? দেখা হয়নি। ফেরার পথে দেখে নিতে হবে। আর রেল লাইনের ধারে যেসব গাছেরা পাখিদের মতো উঠতে পারে না,
আমাদের মতো ট্রেনের যাত্রী হতে পারে না, তারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতেই থাকে। রেল লাইনের ধারের পড়ে থাকা পাথরগুলো সেই নির্দিষ্ট দুপুরটি। এই একটা চলচ্চিত্র যা একসময় বেশ আকর্ষণ করত, এখন করে গতি। আমরা কি ক্রমশ স্থবির হয়ে যাচ্ছি? না হলে গতির আকর্ষণ কেন? মানুষ যেদিন চাকা আবিষ্কার করেনি সেদিন গতি ছিল না। প্রকৃতই গতি ছিল না তা নয়, উল্লেখ বা গর্ব করার মতো কোনো গতি ছিল না। মানুষ তো হাঁটতো, দৌড়তো, এগুলো তো গতি। দৌড়ানোর থেকে বেশি গতি এনে দিল চাকা, যা ঘোড়া পারেনি। এজন্যই কি অশ্বশক্তি, হর্স পাওয়ার, ইঞ্জিনের শক্তির পরিমাপ একক? ঘোড়া যে একদা মানুষের বাহন ছিল, একথা মানুষ মনে রাখার জন্যই কি ইঞ্জিনের সঙ্গে অশ্বশক্তি শব্দটি যুক্ত করেছে? মানুষের এই কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শনে কি অন্যান্য প্রাণীদের থেকে পৃথক করেছে? অতীত মানুষদের সম্পর্কে এটি যে প্রযোজ্য, এ সম্পর্কে কোনো তর্ক থাকার কথা নয়। কিন্তু আজকের কিংবা বর্তমানের মানুষ, তাদের সকলেরই কি এই কৃতজ্ঞতা বোধ নেই? কেন নেই? এই না থাকার জন্য দায়ী করা যায় না সিঁড়িকে। মানুষ যেদিন সিঁড়ি তৈরি করলো বা সিঁড়ির প্রয়োজনীয়তা দেখা দিল, সেই দিনটিও খুবই গুরুত্বপূর্ণ সভ্যতার ইতিহাসে। আমি সভ্যতার ইতিহাস লেখার জন্য কি এখানে এসেছি? আমি লিখতে এসেছি অনুপম কাহিনী, একটি উপাখ্যান, যেখানে অনুপম এবং আমি দুজনই উত্তম পুরুষ, বাকি সকলে প্রথম পুরুষ। বলা বাহুল্য, এই উপাখ্যানটির পাঠিকারা অবশ্যই মধ্যম পুরুষ। অবশ্য তাঁদের যদি এতে অমত থাকে, তাহলে তাদের জন্য ব্যাকরণ নির্মাতাদের কাছে ভিন্ন একটি পুরুষ তৈরির জন্য অনুরোধ করা যেতে পারে। আশা করি সেই অনুরোধ ওনারা রক্ষা করবেন, বিশেষত এক্ষেত্রে। তবে আপাতত অনুপম এবং আমি দুজনই উত্তম পুরুষ। সিঁড়ি অর্থাৎ কয়েকটি ধাপের সমষ্টি। সিঁড়ির প্রতিশব্দগুলি বেশ বৈচিত্র্যময়। পৈঠা, পৈতান, নিঃশ্রেণী, নিঃশয়নী, মই, আরোহণী, মত্ত। এর মধ্য থেকে আমার পছন্দের দুটি শব্দ পৈঠা এবং আরোহণী। পৈঠা অনেক আন্তরিক, যেন বা জীবনযাপন থেকে উঠে আসা, আর আরোহণীর সঙ্গে মিশে আছে শিক্ষা এবং চর্চার অধ্যায়গুলি। আরোহণী শব্দটি কিছুক্ষণ নাড়াচাড়া করলে শব্দটি থেকে বেরিয়ে আসবে মহাভারত, মহাভারতের স্বর্গারোহণ পর্ব। মহাপ্রস্থানের পথের শেষ পর্বে যুধিষ্ঠির এবং তার সঙ্গী একমাত্র একটি সারমেয়। তখন স্বর্গের সেই সিঁড়িটিকে কখনোই পৈঠা বা মই বললে মানায় না, তখন তাকে আরোহণী বলতেই হয়। আর রাবণ যদি স্বর্গে ওঠার কোনো সোপান নির্মাণ করতে সক্ষম হতেন, এমনকি পুরাণেও, তখনও কিন্তু তাকে সিঁড়ি বলা হতো, পৈঠা কিংবা আরোহণী নয়। ভাবুন, যুধিষ্ঠিরের ক্ষেত্রে আরোহণী আর রাবণের ক্ষেত্রে সিঁড়ি। এসব তো আমরা জানি এবং বুঝি, কিন্তু বলি না, লিখিও না। কেন? মানুষ যখন একটা ধাপে পা দিয়ে পরবর্তী ধাপে ওঠে, তখন প্রথম ধাপটির কথা ভুলে যায়। ভুলে যাওয়াই স্বাভাবিক। আবার দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ ইত্যাদি। কেননা মানুষ ক্রমাগত উঠতে চায়, ভুলতে ভুলতে ওপরে ওঠে। কিন্তু যে মানুষ মাটির কাছাকাছি থাকে, হাঁটে, হাঁটাচলা করে, যার কোনো সিঁড়ি নেই, সিঁড়ির প্রয়োজন হয় না, সে তো ওপরে ওঠার কোনো পরিকল্পনা করে না। সে অনেক নির্ভাবনায় বাঁচে। আর যে সিঁড়ি বানাতে চায় সর্বত্র, তার সমস্ত ভাবনাটা সিঁড়ি কেন্দ্রিক, সিঁড়ি ধাপ কেন্দ্রিক। প্রতিটি ধাপকেই তাকে মর্যাদা দিতে হয়। অনুপমের কোনো সিঁড়ি নেই, আমরা জানি। অনুপম যেহেতু সিঁড়ির কথা ভাবে না, সেহেতু তার সিঁড়ি কেন্দ্রিক কোনো ভাবনা নেই। সে বিভিন্ন বিষয় নিয়ে ভাবে, ভাবার সময় পায় বলে।
আর সেই ভাবনাগুলি আমাকে দিয়ে লেখায়। আমার লেখার অনেকটাই অনুপমের। যেমন এই ট্রেন ধরার প্রয়োজনটা ছিল অনুপমের, আমার নয়। আমার কাজ ছিল কবিতা পাক্ষিক 153 সংখ্যার প্রুফ দেখা, মেকআপ করা, ফুল বিষয়ক কবিতাগুলি লেখা ইত্যাদি। কিন্তু সেসব হলো কই? অনুপমকে সঙ্গ দেবার জন্য আমাকেও আসতে হয়েছে। অনুপম একা থাকা পছন্দ করে না, কিন্তু একা তো থাকতেই হয়, একা হতে হয়। এরপর থেকে যখন এই লেখায় আমরা পড়বেন, সেই আমরার অর্থ হলো অনুপম এবং আমি। অবশ্য এই আমরার সঙ্গে আপনিও যুক্ত হতে পারেন স্বেচ্ছায়। সেক্ষেত্রে আপনাকে আর মধ্যম পুরুষে রাখা সম্ভব হবে না। আপনাকে উত্তম পুরুষে আসার জন্য অঙ্গীকারপত্র দিতে হবে। ভেবে দেখুন এতে আপনি রাজি হবেন কিনা। রাজি হলে আপনাকে মেনে নিতে হবে মধ্যম পুরুষে থাকার জন্য যে সুযোগ সুবিধাগুলি আপনি ভোগ করে আসছিলেন এতদিন, সেগুলি আপনাকে ছেড়ে দিতে হবে। আর উত্তম পুরুষে থাকার জন্য যে কোনো অতিরিক্ত সুবিধা নেই, এটা আগাম জানিয়ে রাখলাম। এখন আপনি সিদ্ধান্ত নিন অনুপম এবং আমাকে নিয়ে যে আমরা তার সঙ্গে নিজেকে যুক্ত করবেন কিনা। অনুপম উপরে উঠতে চায় না। এর কারণ রূপে কেউ যদি বলেন অনুপম উপরে উঠতে ভয় পায়, তাহলে আমি প্রতিবাদ করব। অনুপম ভয় পায় না, ভয় পেতে পারে না। আসলে অনুপম সবসময় চেয়েছে অন্য সকলের চেয়ে আলাদা হতে। আমরা জানি ওপরে ওঠার আকাঙ্ক্ষা কত মানুষের। পরিচিত প্রায় সকলেই উপরে উঠতে চায়। ওই সর্বসাধারণের সঙ্গে এক পংক্তিতে নিজেকে বসাতে বড় আপত্তি ওর। একটা প্রতিযোগিতা যোগ্যতার মাপকাঠিতে নয়, ভিন্ন এক দৃষ্টিকোণে, যা সে কখনোই মেনে নিতে পারেনি। এই প্রতিযোগিতার কথা উঠলেই সে দেখে ক্যানিল ক্লাবের ডগ শো। প্রতি বছর শীতের সময় ময়দানে ক্যানেল ক্লাবের সামনের ফাঁকা জায়গাটায় প্যান্ডেল করে এই প্রতিযোগিতা হয়। আমাদের এই শহরের প্রায় সমস্ত ভালো সৎ বংশের কুকুরেরা একে একে গাড়ি থেকে নামে। মালিকের হাতে থাকে চেন। বিচারক এবং দর্শক সাধারণের সামনে তাদের সভ্যতা এবং ভদ্রতা, তদুপরি শিক্ষা দীক্ষার মান পরিদর্শন করে। বিচারকেরা নম্বর প্রদান করেন। সফল প্রতিযোগীরা গলায় মেডেল ঝুলিয়ে বাড়ি ফেরে। ওদের মেডেল প্রাপ্তির জন্য মালিকদের বাড়িতে একটা উৎসব হাওয়া ঘোরাফেরা করে দিন 15। ফুল আসে, বেলুন ফোলানো হয়, সন্ধে ফুরিয়ে গেলে একটু আধটু হার্ড ড্রিঙ্কস টেবিলে এসে যায়। তারপর ফটো অ্যালবাম বেশ কয়েকটি নতুন ছবি যুক্ত হয়। টম, ডিক, হ্যারিরা সেই ফটো দেখে বা তাদের দেখানো হয়। ওরা ওদের ফটো দেখে নিজেদের চিনতে পারে কি না তা আমার জানা নেই, অনুপমও জানে না। সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের একটি কুকুর সর্বভারতীয় প্রতিযোগিতায় প্রথম স্থান পায়। তার গলায় ঝোলানো অশোক স্তম্ভের পদক অনুপম দেখেছে, বেশ লাগছিল। বেড়ালের ঘণ্টা বাঁধা কঠিন হলো, কুকুরের গলায় অশোক স্তম্ভ ঝোলানো হয়তোবা ততটা কঠিন নয়। তবে কুকুরকে যারা পদলেহনকারী মানুষের বিশেষণ রূপে দেখেন, তাদের কথা আলাদা। তারা নিশ্চয়ই জানেন না 1968-তে রবীন্দ্র পুরস্কার কে পেয়েছিলেন, কোন বই? 1977-এর সাহিত্য একাডেমি। অনুপম মনে করার চেষ্টা করে। ক্যানেল ক্লাবে ডগ শো হয়ে যাবার পর প্যান্ডেল খুলে নেওয়া হয়। তখন বোঝা যায় না কদিন আগে ওখানে কি উত্তেজনাই না দেখা গিয়েছিল প্রতিযোগিতা ঘিরে। ইদানিং অনুপম ভাবতে শুরু করেছে ঠিক কত পুরুষ আগে তার পূর্বপুরুষ আলতামিরা গুহায় বাইসনের ছবি এঁকেছিল। সেটা না জানলে কোনো কিছুই ঠিকভাবে শুরু করাই যাবে না। আরও একটা প্রশ্ন অনুপমকে ভাবায়, সেটি হলো তার যে পূর্বপুরুষ আলতামিরা গুহায় বাইসন এঁকেছিল, তার হাতে তখনও পাথরের অস্ত্র ছিল কিনা। তাহলে অস্ত্রটি বর্শা না কুঠার? অস্ত্রটি অবশ্যই স্বহস্তে নির্মিত, স্বপরিকল্পিত। প্রশ্নটি হলো যে হাত অস্ত্র তৈরি করে, সেই হাত বা হাতের আঙ্গুল
ছবিও আঁকে। দুটির ক্ষেত্রেই অতীত ক্রিয়াপদ, অর্থাৎ তৈরি করেছিল এবং এঁকেছিল, লিখতে হতো। অতীত এবং বর্তমানের মধ্যে যে দূরত্ব, তাকে তুলে দেওয়ার জন্য যদি কোনো যন্ত্র আবিষ্কৃত হতো, তাহলে এই মুহূর্তে বা এখানে বসে কলিঙ্গ যুদ্ধের ধারাভাষ্য প্রচার করা যেত। এত দূরে না গেলেও চলতো। যদি 1950-এ পৌঁছে যাওয়া যেত, মাত্র অর্ধশতক, 50 বছর। 1950-এ অনুপমের 6। অনুপম তো 5+ স্কুল ভর্তি হয়নি। 1950-এ অনুপমের টাইফয়েড হয়েছিল। তখন পেনিসিলিন সবে বাজারে এসেছে, অনেক দাম। 100 জনের মধ্যে 5 জন বাঁচত। অনুপম সেই 5 জনের একজন। বাকি 4 জন কারা? 1995 নভেম্বরে আমার ছেলে কুনু মানালি রোটাং পাস গিয়েছিল। ফিরে এলো ধুম জ্বর নিয়ে। রক্ত পরীক্ষায় ধরা পড়ল ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। লেট ট্রিটমেন্ট। দেরি করে শুরু হলো, ছেলে সুস্থ হলো। আমার সেই দিন রাতের টেনশন। শুধু ভাবনা বা দুশ্চিন্তা দিয়ে টেনশনকে বোঝানো যায় না। বাংলা শব্দ সংখ্যা এত কম কেন? আমরা ইংরেজদের মতো বিদেশি শব্দ আমাদের ভাষায় নিয়ে আসি না কেন? মৌখিকভাবে তো ব্যবহার করি, লিখিও। অভিধানে স্থান করে দিতে এত ছুতমার কেন? সংস্কৃত টোলের পণ্ডিতদের উত্তরপুরুষ কি অভিধান রচয়িতারা? বিলেতে গেলে যারা গোময় ভক্ষণের নির্দেশ দিতেন, সতীদাহের পক্ষে যাদের অবস্থান ছিল সুদৃঢ়, তারাই কি আজকে টিকি ছেঁটে ফেলে নামাবলী বদলে সরকারি বেসরকারি সব অভিধান তৈরির কাজে আত্মনিয়োগ করেছেন? অনুপমের জানা নেই। আমিও এতটা জোর দিয়ে বলতে পারি না। তবে অশোক মুখোপাধ্যায়ের কথা আলাদা। বাংলা ভাষার জন্য তার অনলস পরিশ্রম এবং আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। উনি কি জানেন, ওনাকে আমি বর্ণ পরিচয় উৎসর্গ করেছি। 1950-এ অনুপমের বাবার কি এই টেনশন ছিল যেটা আমার 1995 হয়েছিল? প্রত্যেক বাবারই কি একই মাপের উৎকণ্ঠা থাকে? এই সহজ কথাটা অনুপম জানত না। অনুপমের বাবা আবগারি বিভাগে কাজ করত। অনুপমের টাইফয়েড হওয়ার পর কালীঘাটে কালী মন্দিরে শপথ করেছিল কোনোদিন ঘুষ নেবে না, শুধুমাত্র তার সন্তানের আরোগ্য কামনায়। অনুপম যতদূর জানে, তার বাবা দুর্নীতিগ্রস্ত ছিল না। অনুপম তখন চাকরি করে পেনশনে। এক বিধবা মহিলা তাকে কিছু টাকা দিতে চেয়েছিল। অনুপম তার সহকর্মীদের কাছে সেটা প্রকাশ করে দিয়েছিল, বেশ চিৎকার করে। ফলত বেশ কিছু লোক জমে গিয়েছিল। যদিও লোক জমায়েতের কোনো সুপ্ত বাসনা তার ছিল না। সে চেয়েছিল লোক জানাজানি করতে। পরে অবশ্য তার মনে হয়েছে এতটা না করলেও চলত। যে দেশে যে রীতি। অনুপম একা কেন এর বিরুদ্ধে যাবে? বিরুদ্ধতার একটা আকর্ষণ আছে। স্রোতের বিরুদ্ধে যে নৌকাটি এগিয়ে যাবার চেষ্টা করে, তার লক্ষ্য যত ক্ষুদ্রই হোক না কেন, সেই নৌকাটি সকলের নজরে পড়বে। অনুপম কি সেই লক্ষ্যহীন ক্ষুদ্র নৌকো? তা কেন হবে? অনুপম তো সকলের নজরে পড়ার জন্য বিরোধিতা করে না। সে বোঝাতে চায় আমি তোমাদের থেকে অন্যরকম। অনুপম কখনোই মনে করে সে অন্য সকলের থেকে শ্রেষ্ঠ। এটা যারা মনে করে তাদের প্রায় অন্ধ মনে করে সে। কেননা কোনটা শ্রেষ্ঠ তা কিভাবে এই মুহূর্তে জানা যাবে? জানা সম্ভব নয়। বরং নিজেকে আলাদা করার চেষ্টাকেই এতদিন গুরুত্ব দিয়ে এসেছে সে। টাইফয়েডের আগে অনুপমের জীবনে যে প্রথম অধ্যায়টি ছিল, তা প্রায় মুছে গেছে। অনুপম জানে এমন অনেকেই আছে যারা তাদের 2-3 বছর বয়সের স্মৃতি উদ্ধার করে আনতে পারে। সে পারে না। এই না পারার জন্য সে তার শৈশবের টাইফয়েডকেই দায়ী করে। অনুপম জানে বা বিশ্বাস করে প্রত্যেক মানুষের সমান্তরাল একটি গাছ থাকে। মানুষটি বেড়ে ওঠে যেমন 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 তার জন্য বরাদ্দ গাছটিও বেড়ে ওঠে ঠিক সেইভাবে। একটি মানুষের পরিপূরক একটি গাছ, একটি গাছ একটি প্রাণ। এই স্লোগানটি সংশোধন করে করা উচিত একটি গাছ একটি মানুষ।
এই প্রসঙ্গে আরও কিছু চিন্তা অনুপমের আছে, যা নিতান্তই ব্যক্তিগত। সেটি আরও অন্যরকম। যেমন একটি মানুষের পরিপূরক যে গাছটি, মানুষটি সেই গাছটিকে নাও চিনতে পারে। তবু এই সম্পর্ক আছে। যাদের চোখ ভিন্ন ধাতু দিয়ে গড়া, শুধুমাত্র তারাই এই সম্পর্কের কথা জানে। অনুপম জানে না। অনুপম তার পরিপূরক গাছটি সন্ধান করেছে বহুদিন। বিশেষ আকৃতির কোনো গাছের দেখা পেলেই সে অনুমান করে নেয় এটি তার পরিপূরক। কিন্তু ভালো করে গাছটিকে দেখে, পর্যবেক্ষণ করে, গাছের শাখা পোশাখা দেখে, পাতা এবং ফুল বা ফলকে দেখে সে অবশেষে বুঝতে পারে এটি তার পরিপূরক গাছ নয়। গাছ দেখায় অনুপমের সম্পূর্ণ নিজস্ব একটি প্রক্রিয়া আছে। অনুপম যখন গাছ দেখে তখন সে নিজে গাছ হয়ে যায়। তখন সে তার দুটি হাতকে মনে করে গাছের শাখা, আঙুলগুলি প্রশাখা। আর সে বুঝতে পারে তার আঙুলগুলি ভরে উঠেছে পাতায়, ফুলে, ফুলে। শুধু সেই হাওয়ার অপেক্ষা। হাওয়া দিলেই দুলে উঠবে ফুল এবং পাতা। তখন অনুপম, যার 6 বছর বয়সে টাইফয়েড হয়েছিল, যে কারণে সে তার নিজের 6 বছরের আগের দিনগুলিতে পৌঁছতে পারে না, এ না পারার জন্য সে বারবার দায়ী করে তার টাইফয়েডকে। অনুপমের যে পরিপূরক গাছটি আছে, ঠিক কোথায় আছে, কোন দেশে কিংবা মহাদেশে, তা যদিও সে জানে না, তবু সে বিশ্বাস করে সেই গাছটিরও 6 বছর বয়সে নিশ্চিত কোনো অসুখ করেছিল। তবে সেটা টাইফয়েড নয়, এটাও তার অজানা নয়। মানুষদের এবং গাছেদের অসুখের নাম এক নয়, সুখের নামও ভিন্ন। কারণ দুটি ভিন্ন স্বাস্থ্য। একটি প্রাণীবিদ্যা, অন্যটি উদ্ভিদবিদ্যা। অনুপম এও জানে দুটোতেই আলাদা আলাদাভাবে স্নাতকোত্তর পর্বের শিক্ষাক্রম চালু আছে বিভিন্ন বিশ্ববিদ্যানিকেতনে। অনুপমের সেই পরিপূরক গাছটি ফুলের নাকি ফলের, শুধুমাত্র এটুকু জানলেও অনুপম খুব খুশি হতো। ফুল এবং ফলের মধ্যে কোনটিকে সে পছন্দ করে, নির্দিষ্টভাবে এর উত্তর তার জানা নেই। তবে আমরা যারা অনুপমকে জানি এবং চিনি, তারা বুঝতে পারি জুলাই মাসে অনুপম ফলের গাছ হতে চাইবে। যেমন ডিসেম্বরে অবশ্যই তার লক্ষ্য হবে ফুল গাছ হওয়া। অনুপম মাঝে মাঝে নিজেকে দুর্লভ প্রজাতির পর্বতাঞ্চলের আর্কিড রূপেও ভেবে বসে। কখনো কি ঘাস ভেবেছে? মুথা ঘাস। বাসুদেবপুরের দুর্গা মন্দিরের পাশে একটা বকুল গাছ আছে। গাছটি অন্য অনেক বকুল গাছ থেকে আলাদা। জাতীয় গ্রন্থাগারে যে কয়েকটি বকুল গাছ আছে, সেগুলি অনেক স্বাস্থ্যবান, স্ফীত। বাসুদেবপুরের গাছটি আদৌ স্ফীত নয়, বেশ ঋজু। দেখলেই মনে হয় মাথা উঁচু করে বেঁচে আছে গাছটি। আমরা তো জানি বকুল সর্পবাক, বেশি কথা পছন্দ করে না, মৌন থাকে। এই মাথা উঁচু করার বিষয়টি অনুপমের কাছে প্রাধান্য পেয়ে এসেছে, গাছটি নয়। গাছটি ঋজুতাই বিবেচ্য হয়েছে। আমার একটা কবিতার লাইন অনুপমের খুব পছন্দ। জুতোর ফিতে বাঁধার সময় ছাড়া যে মানুষ নতজানু হয়, তাকে করুণা করতে শেখো। এখানেও সেই ঋজুতার কথা, নতজানু না হবার কথা। অনুপম যেখানে থেকে বাসে ওঠে রোজ অফিস যাবার সময়, সেখানে একটা কদম গাছ আছে। এসো নিপবনে এসো, ছায়াবিথি তলে এসো। এত কিছু নয়, তবু এক সময় বেশ দীর্ঘকাল সে ওই কদম গাছটিকেই তার পরিপূরক গাছ রূপে দেখত। এই দেখা থেকেই বিশ্বাসযোগ্যতাও তৈরি হয়ে গিয়েছিল। কদম গাছটি যখন ফুলে ভরে উঠত, অনুপম সেই কটা দিন নিজেকে একজন পরিপূর্ণ মানুষ বলে মনে করত। মনে হতো তার অদেয় কিছুই নেই। সত্যিই কি তাই? তা তো নয়। কদম গাছ ফুলে ভর্তি থাকার সময়েও সে মৈত্রীকে প্রেম দিতে পারেনি। প্রেম দেওয়া কেউ যদি মনে করেন প্রেম সমান সমান একটা পাকা পেঁপে, কিংবা 1 ডজন রজনীগন্ধা, কিংবা দুপুর শোয়ের সিনেমা টিকিট, তাহলে তারা ভুল করবেন। অনুপমের বিশ্বাস এগুলি খুবই স্থূল জিনিস। অনুপম মৈত্রীকে প্রেম দিতে পারেনি বলতে সে বোঝে প্রেমের জন্য সময় দিতে পারেনি। মৈত্রী সময় চেয়েছিল, অনুপম তা দেয়নি, দিতে পারেনি। অর্থাৎ মৈত্রীকে দেবার মতো অতিরিক্ত সময় তার ছিল না। সে তখন কর্মচারী আন্দোলনে
দ্বিতীয় সারি থেকে খুব দ্রুত প্রথম সারিতে উঠে আসছিল। এই প্রথম সারিতে ওঠার ব্যাপারটি অনুপমের কাছে প্রাধান্য পেয়েছিল। মৈত্রী পায়নি, প্রেম পায়নি, যদিও তখন গাছ ভর্তি কদম ফুল ছিল। কদম বৈষ্ণব পদাবলীর একটি উল্লেখযোগ্য ফুল বা গাছ। রাধাকৃষ্ণের উপাখ্যানে কদম বেশ অনেকখানি জায়গা করে নিয়ে বিরাজ করে, অথচ মৈত্রী অনুপমের উপাখ্যানে সেই কদম গাছটি কোনো ভূমিকাই পালন করতে সক্ষম হলো না। ভূমিকা অর্থাৎ পজিটিভ ভূমিকা, সক্রিয়। অনুপম এখনও সেই কদম গাছটিকে দেখে। এখন অবশ্য ওই গাছটিকে তার আর নিজের পরিপূরক বলে মনে হয় না। অনুপমের জীবনে তার দাদুর একটা ভূমিকা আছে। অনুপম মা তার বাবা মায়ের একমাত্র সন্তান, আর অনুপম তার মায়ের জ্যেষ্ঠ সন্তান। কাজে দাদুর স্নেহ এবং ভালোবাসার অনেকটাই সে একা দখল করেছিল। এই দাদুর পরিপূরক গাছটিকে কিন্তু অনুপম শনাক্ত করতে পেরেছিল, এতে কোনো ভুল ছিল না। কালীঘাট ব্রিজের মুখে একটা বেশ পুরনো অশ্বত্থ গাছ ছিল, পুরনো এবং বড়, শাখা পোশাখায় ভরা। গাছটি একক, শাখা পোশাখা অসংখ্য। অনুপমেরা 5 ভাই এবং 5 বোন, ভরা সংসার। সেবার বেশ ঝড় হয়েছিল, আর ঝড়ে ভেঙে পড়েছিল গাছটি, রাস্তা জুড়ে পড়েছিল। তখন নতুন কালীঘাট ব্রিজ হয়নি। লোহার ব্রিজের দুপাশে মানুষ চলাচলের কাঠের সরু ব্রিজ ছিল। ব্রিজের মুখে নবগ্রহ মন্দিরটি তখন বেশ জমজমাট ছিল, কারণ তখন দ্বিতীয় নবগ্রহ মন্দিরটি গড়ে ওঠেনি, ফায়ার স্টেশনের উল্টো দিকে। তখন সন্ধ্যেতে জমজমাট ভিড়, বিশেষত শনিবারে। মন্দিরের বিগ্রহরা সকলেই ওই দিন নতুন মালা পেতেন। ঝড়ে অশ্বত্থ গাছটি ভেঙে পড়ার পর 2-3 দিন সময় লেগেছিল রাস্তাটি পুরোপুরি চালু হতে, ডাল কেটে সরিয়ে নিতে। অনুপম লক্ষ্য করেছিল দাঁড়িয়ে থাকা অবস্থায় অশ্বত্থের ডালটিতে ওঠার স্পর্ধা দেখতে পারত না কেউ। ভেঙে পড়ার পর সেই ডালে পা দিয়ে অনেকেই নাচানাচি করেছিল। অনুপম জানে দাঁড়িয়ে থাকাটাই প্রধান। ওই অশ্বত্থ গাছটির ডাল কেটে রাস্তা পরিষ্কার হবার কয়েকদিনের মধ্যেই অনুপমের দাদুর মৃত্যু হয়েছিল। এটাকে আমি অবশ্য কাকতালীয় রূপেই দেখি। অনুপমের এক সহকর্মী নির্মাল্য, তার বাবা ফরেস্টে কাজ করতেন। নির্মাল্যের মুখে অনুপম একটা গল্প শুনেছিল, উত্তরবঙ্গের এক বনভূমির গল্প। গল্পটা শুনুন। হঠাৎ খবর এসেছিল একটা হাতি মারা গেছে কোনো এক রেঞ্জে। সেই দৃশ্য দেখার জন্য অসংখ্য মানুষ পৌঁছে গিয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই। নির্মাল্যরা তখন স্কুল থেকে দল বেঁধে গিয়েছিল মৃত হাতি দেখতে। এমনিতে মৃত হাতি খুব একটা দেখা যায় না। হাতিদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা নাকি কোনো গুহার দিকে যাত্রা শুরু করে, মহাপ্রস্থানের যাত্রা, এবং গুহাতে পৌঁছবার পর তাদের মৃত্যু হয়, এরকম একটা গল্প বা বিশ্বাস চালু আছে। কাজেই সেই হাতিটা যে জঙ্গলে মারা গেছে এটাকে প্রত্যক্ষ করাটা জরুরি ছিল। এই রেঞ্জের কয়েকজন মাত্র ফরেস্ট গার্ড ঘিরে রেখেছিল মৃত হাতিটিকে। তাদের হাতে লাঠি ছাড়া আর কিছু ছিল না। সকলেই বাধ্য হয়ে সে গার্ডদের ঘেরাকে বেশ মর্যাদা দিচ্ছিল। হঠাৎ নির্মাল্যদের ক্লাসের একজন, সম্ভবত তিলক বর্মন এরকম একটা নাম, ফরেস্ট গার্ডদের ঘেরাকে উপেক্ষা করে ছুটে গিয়েছিল মৃত হাতিটির দিকে। লাফ দিয়ে উঠে পড়েছিল মৃত হাতির পেটের উপর। চেঁচিয়ে বলে উঠেছিল, আমার পায়ের নিচে $1,00,000, মরা হাতির দাম যে $1,00,000। এই প্রবাদটি তিলক বর্মন জানত। আর তখন তো $1,00,000 বেশ দামি, অনেক টাকা, এখনকার কোটি টাকার মতো। অনুপম জানতে চেয়েছিল ওই মৃত হাতিটির গতি কি হয়েছিল, কিভাবে সৎকার করা হয়েছিল। নির্মাল্য তার উত্তর দিতে পারেনি, অর্থাৎ নির্মাল্যরা এতক্ষণ অপেক্ষা করতে পারেনি জঙ্গলমহলে, যতক্ষণ অপেক্ষা করলে হাতিটি সৎকার পর্ব দেখলে তা থেকে আমাকে সৎকার গাথা পরিবেশন করা সম্ভব হতো। অশ্বত্থ গাছটি ঝড়ে ভেঙে না গেলে এর শীর্ষে উঠে লেগে থাকা ঘুড়ি খুলে আনতে সাহস পেত না কেউ। বড় ভয়ঙ্কর ছিল তার শীর্ষদেশ। একবার চন্দন তাদের ক্লাসের রামকৃষ্ণ মিশ্র বেশ কিছুটা উঠেছিল, সবটা নয়, নেমে এসে বলেছিল ওখানে সমুদ্র থেকে বাতাস ছুটে আসছিল খুব জোরে, ঝড়ের মতো, দৈত্যের মতো। কে যেন কানের কাছে শাঁখ বাজাচ্ছে, মহাশঙ্খ, কানে তালা লেগে যাবার মতো। এই শব্দ, এই হাওয়া আর উপরে উঠতে দিচ্ছিল না। যত অবধি যাওয়া সম্ভব, যত দূর মানুষ যেতে পারে
চন্দন ঠিক তত দূরই গিয়েছিল। একটা দূরত্বের পর আর এগোনো যায় না, এমনকি চন্দনও পারেনি। চন্দনের দাদা নারায়ণ একবার দোলের দিন ফর্সা বাদলাকে রং দিয়েছিল, আর তার পরিবর্তে বাদলা ওকে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মেরেছিল। ওই অ্যাসিড বা ভাগ্যগুণে নারায়ণের মুখে লাগেনি, গায়ে লেগেছিল 2-4 ফোঁটা। তাতেই হাসপাতাল, তবে আউটডোর পর্যন্ত। পরে এই ফর্সা বাদলা অনুপমের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল কিছুটা সময়। তখন অনুপম কলেজের শেষ ধাপে, ফর্সা বাদলা রেলের গার্ড। মালগাড়ির পেছনের বগিতে বসে পাড়ি দেয় বিভিন্ন স্টেশন, লোকালয়, ফাঁকা মাঠ, ধান ক্ষেত, নদী ব্রিজ, মালভূমি, দিন এবং রাত্রি। অনুপমদের পাড়ায় 2জন বাদল, একজন ফর্সা, অন্যজন কালো। যাকে কেলে বাদলা বলতো সবাই, সেই বাদলা এতে রাগ করতো না। এই কেলে বাদলা যে কোথায় হারিয়ে গেল, অনুপম আজও তার সন্ধান জানে না। অনুপমদের পাড়ায় অনেকেই এখন আর এ পাড়ায় থাকে না। প্রায় সকলেই এই পাড়ায় থাকতো ভাড়াটে হিসেবে, পরে বাড়ি করে দূরে দূরে সরে গেছে। এখন যারা এই পাড়ায় এসেছে তারা কেউ অনুপমের বন্ধু হতে পারেনি। বন্ধু হবার একটা বয়সের লিমিট আছে, বড় জোর 12-14। এই 12-14-র পর আর বন্ধু হওয়া যায় না। কাজেই অনুপমের বন্ধু মানেই বাল্যবন্ধু। বাল্যবন্ধুর পর অনেকেই অনুপমের বন্ধু হয়েছে। তারা সকলেই বন্ধু নয়, কমরেড, তারপর সহকর্মী। সহকর্মী এবং কমরেডরা সকলেই কখনো অনুপমের কাছে বন্ধুর সমমর্যাদা পায়নি। বন্ধুতার থেকে বেশ দূরে থেকেছে তারা। 2-1জন ব্যতিক্রম তো আছেই, থাকেই। 2জন বন্ধুর অবস্থানের মধ্যে বড়জোর একটা হালকা পালক ঢোকানো যায়, তার বেশি কিছু নয়। এতটাই অবিচ্ছেদ্য থাকে 2জনের অবস্থান। কিন্তু পালকের কথা আলাদা। পালক এতটাই হালকা, এতটাই সহজে বহন করা যায়, এতটাই ভারহীন, সে অনায়াসে 2জন বন্ধুর মাঝখানে বসে পড়তে পারে। এই বসে পড়াটা বন্ধুত্বের পক্ষে ক্ষতিকর নয়, কিন্তু সেই পালকটির মালিক যে পাখি, সে যদি কখনো 2 বন্ধুর মাঝে এসে বসে, তাহলে সে কি জায়গা পাবে? না, পাবে না। কারণ তাকে বসতে হবে যে কোনো একজনের কাঁধের উপর। 2 বন্ধুর কাঁধের উপর একসঙ্গে কোনো পাখির বসা সম্ভব নয়। কিন্তু একটা পালক পারে বন্ধুত্বের ফাঁকে বসে যেতে। ঠিক কিভাবে এটা সম্ভব হয়, অনুপম জানে না, আমিও না। পালক ছাড়া আর কিছু কি বন্ধুত্বের ফাঁকে বসতে পারে? আমি কিন্তু অনুপমের চিন্তার পাখিটিকে কোনো কিশোরী রূপে দেখছি না। সেসব দেখার দিন আর নাই। এখন পাখি মানে পাখি, আর পাখি সেন মানে ট্রেড ইউনিয়ন নেতা, যার সঙ্গে উড়ে যাওয়া পাখির কোনো তুলনা করা চলে না। পাখি সেন একসময় রাইটার্সে মন্ত্রীও হয়েছিলেন। অনুপম তাকে দেখেছে আর ভেবেছে নামকরণের যুক্তিহীনতা বিষয়ক একটি অনুচ্ছেদ। তবে যে দেশে কানা ছেলের নাম পদ্মলোচন হয়, কিংবা অমিতের মিলিটারি কাকার নাম স্টালিন হয়, সে দেশে পাখি সেন ট্রেড ইউনিয়ন নেতার নাম হতেই পারে। তবে পাখি সেন জন্ম থেকে ট্রেড ইউনিয়ন করতেন এমন নয়। যখন তিনি শৈশবে, তখন তার হাঁটা বা চলাকে দেখে কারো হয়তো মনে হয়েছিল তার হাঁটা চলা অনেকটা পাখির মতো। তা থেকেই হয়তো পাখি সেন পাখিতে রূপান্তরিত হয়েছিলেন। পাখি সেন কি এখনো বেঁচে আছেন? অনুপম মনে করতে পারে না। আসলে সে নিজেও আর ট্রেড ইউনিয়নে নেই। অনুপম এখন আমার সঙ্গে সঙ্গেই থাকে, প্রায় ছায়ার মতো। একেই কি ছায়াসঙ্গী বলে? ছায়াসঙ্গীর প্রকৃত অর্থ কি? ছায়ার সঙ্গী, নাকি ছায়ার মতো সঙ্গী, অথবা যে ছায়াসঙ্গী হতে চায়? কিভাবে ব্যাসবাক্যটিকে লেখা হবে? ব্যাসবাক্য, সমাস, এসব নিয়ে অনুপম আজকাল খুব ভাবে। গতকাল অফিসে একটা শব্দ পেয়ে গিয়েছিল অনুপম। শব্দটি হলো, অফিসের কথা এখন থাক। অফিস এসে গেলে অফিসের সঙ্গে সঙ্গে অনেক কিছুই এসে যাবে। তাছাড়া গতকাল তো অনেক দূরের। 6 বছর বয়সে অনুপমের টাইফয়েড হওয়ার সময় থেকে এত দূরে সরে যাব কেন? গতকালের আগে গত পরশুরও একটা আগের দিন আছে, আগের দিনের একটা আগের মাস আছে, আর মাসের একটা আগের বছর আছে, আগের বছরের একটা আগের দশক আছে, আর দশকের আগে শতক, শতকের আগে সহস্রাব্দ, 1000 বছর। আবার অনুপম ফিরে যেতে চাইছে সেই আলতামিরা গুহায়, যেখানে তার পূর্বপুরুষ একটা বাইসন আঁকছে,
আর পাশে পড়ে আছে পাথরের বর্ষা। অনুপমের কোনো পুরুষ সেই পাথরের বর্ষাটাকে বদলে নিয়েছিল লোহায়? সেটা পাল্টাতে ঠিক কতদিন লেগেছিল, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত দশক, কত শতক, কত সহস্রাব্দ? এতগুলি কত এসে যাচ্ছে কেন? কত থেকেই কি কথা, ইতিকথা? মানুষ বদলায়, বদলায় তার পোশাক এবং অস্ত্র, বদলায় তার ব্রেকফাস্ট টেবিল এবং নাইট ল্যাম্প, বদলায় তার পাঠ্যসূচি এবং পার্লামেন্ট। এসব বদল থেকেই বোঝা যায় মানুষ তার প্রাপ্তিতে সন্তুষ্ট নয়, সে অন্য কিছু চায় ভিন্নতর। এই অন্য কিছুর মানে হলো সে আগে যা পায়নি, আগে যা পেয়েছে, আগে যা সে ব্যবহার করেছে, কিছুদিন ব্যবহারের পর সে তার ব্যবহার্য পাজামাটি ছুঁড়ে ফেলে দিয়েছে বাতিলের জায়গায়। অথচ ভেবে দেখলে অবাক হতে হয়, এই পাজামাটিকে সে পরম আগ্রহে গ্রহণ করেছিল প্রথম প্রাপ্তির দিন। সেই দিনটি সমগ্র আলো তৈরি হয়েছিল সেই পাজামাটিকে ঘিরে। কিছুদিন ব্যবহারের পর সেই আলোগুলি গেল কোথায়? কাছাকাছিতে ধুয়ে গেল নাকি? আলো কি সাবান এবং জলে ধুয়ে যায়? সেই নির্দিষ্ট ডিটারজেন্টটির নাম কি? এটা জানতে পারলে অনুপম একটা বিজ্ঞাপনের ম্যাটার তৈরি করত। আপনার সমগ্র আলো ধুয়ে দেওয়ার জন্য এটিই একমাত্র ডিটারজেন্ট। আলো ধুয়ে ফেলুন। আলো আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এইসব প্রশ্ন অনুপম নিজেই তৈরি করে। এর উত্তর সে যতটা পারে সে নিজের মতো করে দেবার চেষ্টা করে। কাকে উত্তর দেয়? কেউ তো ওর কাছ থেকে কোনো উত্তর আশা করে না, কারণ কেউ তো তাকে প্রশ্ন করেনি। প্রশ্নটি তার, উত্তর দেবার দায়িত্বও তার। অনুপম নিজেকে ভাঙে। একজন অনুপম প্রশ্ন করে, অন্য অনুপম উত্তর দেয়। প্রশ্নকর্তা এবং উত্তরদাতার মধ্যে যে সম্পর্ক এবং ঘাত প্রতিঘাত, সেটা দেখার জন্য আমাকে দায়িত্ব দেয়। আমি সেই দায়িত্ব সানন্দে গ্রহণ করি। এটাকে আমার নিজের কাজ বলে গ্রহণ করি। আর অনুপমও তো আমার অনেক কাজ নিজের মনে করে করে দেয়। আর এটা সম্ভব হয় তখনই যখন অনুপম বদলে নেয় আমিতে, আর আমি বদলে যাই অনুপমে। এ এক অদ্ভুত খেলা, এ এক অদ্ভুত রসায়ন। এই খেলা কিংবা বিজ্ঞানের নিয়মকানুনও অন্যরকম। এতে যে কাল্পনিক নেটটি টাঙানো আছে, তার একদিকে আমি, অন্যদিকে অনুপম। দুজনের মধ্যে কারো হাতে কোনো র্যাকেট নেই, কোনো টেনিস বলও নেই, তবু খেলা চলে, খেলা জমে ওঠে। যখন মধ্যরাত থেকে ছুটে আসে উল্কাপাত, ছুটে আসে জোনাকি, মোমবাতির আলো ঘুম থেকে উঠে আসে, একটা ব্যাগাডুলি বোর্ড এসে দাঁড়িয়ে পড়ে দর্শকাসনে। এই খেলার কোনো শেষ নেই। ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস নেই। 5 সেটের পর কেউ 5 ম্যাচ পয়েন্টের জন্য অপেক্ষা করে না। অ্যাডভান্টেজ আর ডিউস, ডিউস আর অ্যাডভান্টেজ, এতে টাই ব্রেক নেই। এভাবেই চলতে থাকে। এই নির্দিষ্ট খেলাটির নিয়মকানুন জানে মাত্র দুজন, অনুপম এবং আমি, অথবা আমি আর অনুপম। অবশ্য আপনারা, অর্থাৎ এই রচনাটির পাঠকরা, যদি আন্তরিকভাবে এই নিয়ম জানতে চান, তাহলে রচনাটি পাঠ করতে থাকুন। একসময় আপনিও এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। মনে রাখবেন, এতে কোনো এন্ট্রি ফি নেই, নেই কোনো অগ্রিম আবেদনপত্র জমা দেওয়ার রীতি। খেলা ঠিক কতগুলো খেলা বাঙালি জীবন থেকে মুছে গেল বা হারিয়ে গেল। এলাটিং বেলাটিং সইল, একটি খবর আইলো, কি খবর আইলো, রাজামশাই একটি বালিকা চাইলো। আশ্চর্য, রাজামশাই কখনো একটি বালক চাননি। এ প্রশ্ন তো সেই বালক বেলায় কিংবা বালিকা বেলায় উঠে আসতো না, এখন কেন আসে? এই খেলাটি হারিয়ে গেছে বলে এই প্রশ্ন? আর একটা খেলা ছিল, আয় তো আমার গোলাপ সুন্দরী, দু হাতের আঙ্গুল দিয়ে বন্ধ করা চোখ থাকতো, চোখ চোখ দুটি একজন বিরুদ্ধ পক্ষ থেকে এসে মাথায় চাটি মেরে পালিয়ে যেত। চোখ খোলার পর বলে দিতে হতো কে সেই গোলাপ সুন্দরী। বলতে পারলে যে মেরেছে সে মোর হয়ে যেত, অর্থাৎ সে আউট। এই খেলায় দুই পক্ষই ভরসা করত ইশারার উপর, চোখের ইশারা। চোখে চোখে কথা বলার একটা অদ্ভুত কৌশল ছিল, ক্ষমতা ছিল কারো কারো। তাদের আমরা বড় খেলোয়াড়ের মর্যাদা দিতাম, তাদের বেশ চাহিদা ছিল। অনুপম এবং আমি এই খেলায় বেশ অপটু ছিলাম, ছিলাম এলেবেলে। আমাদের কেউ দলে নিতে চাইতো না। এখনো কি কেউ চায়? এ কারণে আমি এবং অনুপম দুজনকে সবসময় দুদলে ভাগ করে দেওয়া হতো। এক পক্ষ থাকলে সেই দলের পক্ষে যেতে অসম্ভব ছিল।
আর এই সুযোগে এই খেলার মধ্যে আমরা অনুপম এবং আমি খেলে চলতাম আমাদের তৈরি খেলাটি আমাদের মতো করে, সকলের মধ্য থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিতাম। সেই খেলা হারিয়ে গেল, আমরা ধরে রাখতে পারলাম না। চু কিতকিত কিংবা গোল্লাছুট খেলাও হারিয়ে গেছে। এখনকার বাবা মারা তাদের ছেলে মেয়েদের নিয়ে যান ক্রিকেট কোচিং ক্যাম্পে, সঙ্গে 4 ফুটের ব্যাগ, ব্যাগে ব্যাট প্যাড ইত্যাদি। ওজন কম করে 7 থেকে 8 কেজি। শীতের ভোরে, গ্রীষ্মের দুপুরে, বর্ষার বিকেলে, 12 মাসেই একই ছবি। ট্রামে, বাসে, সর্বত্র মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলেই চায় তাদের ছেলেরা ক্রিকেটার হয়ে উঠুক। এখন ক্রিকেট মাঠে টাকা উড়ে বেড়ায়, অনেক অনেক টাকা। ক্রিকেটার ব্যাট কিংবা বল এখন পরশ পাথর, ছুঁয়ে দিলেই সোনা। কিন্তু তারা জানে না ক্রিকেট এদের রক্তে নেই। এদের রক্তে বা হেরিডিটি যেভাবে গোল্লাছুট আছে, সেভাবে ক্রিকেট নেই। ক্রিকেট থাকতে পারে না। এদের বাবা মারা বিকেলে এরাটিং বেলাটিং খেলতো। এরা কিভাবে কোথায় ক্রিকেট পেল? অনুপম ভাবে আর কষ্ট পায়। অনুপম একসময় ভেবেছিল গোল্লাছুটের একটা বড় টুর্নামেন্ট চালু করবে। স্পন্সরশিপ জোগাড় করার জন্য সে কোল্ড ড্রিঙ্কস থেকে সিগারেট, মদ কিছুই বাকি রাখেনি। এইসব প্রতিষ্ঠান পাড়া ক্রিকেটে টাকা দেবে, কিন্তু রাজ্য গোল্লাছুটে দেবে না, স্পন্সর করবে না, কারণ এতে নাকি কোনো মজা পাবে না আজকের ক্রীড়ামোদীরা। এটা অবশ্য পরীক্ষা করার সুযোগ পায়নি অনুপম, কেননা প্রতিযোগিতাটি শুরুই করা যায়নি উপযুক্ত টিমের অভাবে। অতএব গোল্লাছুট মারা গেল স্বাভাবিকভাবেই। কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা সম্ভব হলো না, এটাই নিয়তি ছিল। অনুপম এবং আমার ছেলে অথবা ছেলের বন্ধুরা কারো ভাগ্যে গোলাপ সুন্দরী হওয়া হয়নি। এটা না হতে পারার বেদনা, সেটা ওরা জানতে পারলো না। কিন্তু অনুপম এবং আমি জানতাম গোলাপ সুন্দরী হবার কি কি সুবিধা আমি কিংবা আমরা পেয়েছিলাম, যেটা এই প্রজন্ম পেল না। আমাদের প্রজন্মে যাদের কন্যা সন্তান আছে, সেই মেয়েরা অর্থাৎ সেই কন্যারা কোনোদিন এলাটিং বেলাটিং খেলায় রাজা মহাশয়ের চাওয়া বালিকা হতে পারল না। এই বালিকা হলে তারা কি কি পেত তা কি ওরা জানে? ওরা এখন যতটা ব্যস্ত থাকে রূপচর্চায়, ততটা ব্যস্ত থাকে না আচার তৈরির সহকারী ভূমিকায়, কিংবা বড়ি তৈরির সময় কাঁচা বড়িগুলোকে রোদের দিকে নিয়ে যাওয়াতে তাদের কোনো ভূমিকাই নেই। আচার এবং বড়ি দুটোই এখন বাজারে তৈরি অবস্থায় পাওয়া যাচ্ছে। তুই একটা মাল্টিন্যাশনাল ইতিমধ্যে আচার তৈরি শুরু করে দিয়েছে। ম্যাকিনসের নির্দেশ এবং পরামর্শ মতো ফুড প্রসেসিংয়ের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারও হয়তো আচার তৈরি শুরু করে দেবে, অথবা আচার তৈরিতে উৎসাহিত করবে বিদেশি কোনো সংস্থাকে। 2 দিন বাদে বড়িও করবে তারা। যেমন চাল এবং আটার প্যাকেটে কেনাও আরম্ভ হয়ে গেছে। আর ছাতু, যাকে আমরা রিক্সাওয়ালাদের খাবার ভাবতাম, এখন প্যাকেটে। মানুষই বদলায়, ঘোড়া খুব বেশি বদলায় না। ঘোড়াকে যতটুকু বদল করা দরকার সেটা মানুষ তারা নিজের মতো করে নেয়। ঘোড়ার পছন্দটা নাকচ হয়ে যায়, নাকচ করে মানুষ তার প্রয়োজনের ভিত্তিতে। কিন্তু ক্রিকেট কোচিং ক্যাম্পে যেসব ছেলেদের বদলে ফেলার চেষ্টা চলেছে, সেখানে শতকরা কতজন বদলাবে? 51 জন বদলালে একটা ব্যাপার ঘটে যাবে। তার কম হলে বুঝতে হবে মানুষ এই প্রকল্পটি ভুল করে গ্রহণ করেছিল। ঠিক ভুল করে বলা উচিত হবে না, বলতে হবে লোভে পড়ে গ্রহণ করেছিল। লোভ, এই 2 অক্ষর বিশিষ্ট শব্দটির রং কি? আমার বিশ্বাস একজনের লোভের রং এক এক রকম। কারোর লোভের রং যদি সোনালি হয়, অন্য আর একজনের হবে তীব্র লাল, অপরজনের নীল কিংবা সবুজ। কালো, কালো রঙের লোভ কার? তার বুকের বাঁ দিকে অবশ্যই একটা জরুল থাকবে, জন্ম জরুল। সেই জরুলে ইংরেজিতে 1 সংখ্যাটি মুদ্রিত থাকবে, বড় করে 65 কিংবা 70 পয়েন্টে। আপনি মিলিয়ে নেবেন কথাটা। আমি একদিন অনুপমকে ঘুমোতে দেখেছিলাম। নিদ্রিত অনুপমের বুকের বাঁ দিকে একটা জরুল দেখেছিলাম। জরুলটিতে ইংরেজিতে 1 মুদ্রিত ছিল। আমি কখনো জেগে থাকা অবস্থায় অনুপমকে খালি গায়ে দেখিনি। জানি না জাগরণকালে তার বুকে কোনো জরুল থাকে কিনা। যদি থাকে, যদি কখনো দেখি এই লেখা চলতে থাকা সময়সীমার মধ্যে, তাহলে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। জেগে থাকা এবং ঘুমানোর মধ্যে কোনো শারীরিক পরিবর্তন হয় কি না, এ নিয়ে প্রশ্ন করা অবান্তর, কারণ সব বিষয়ে প্রশ্ন করা যায় না।
আর প্রশ্ন করলেও উত্তর আশা করা যায় না। প্রশ্ন প্রশ্নর জায়গাতেই দাঁড়িয়ে থাকে, অর্থাৎ প্রশ্ন যদি বাঁ দিকে থাকে সেই প্রশ্নটিকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাওয়া অসম্ভব। ডান দিকটা বরাদ্দ আছে উত্তরের জন্য। কাল রাত্রে যেভাবে বাজ পড়ল খুব কাছে, সেটার একটা প্রস্তুতি ছিল। আমি বলতে চাইছি এটি বিনা মেঘে বজ্রপাত নয়। মেঘ ছিল, বৃষ্টিও ছিল, মেঘের ডাক ছিল। তাহলে মেঘও ডাকে। মেঘের গলার আওয়াজ যে গুরুগম্ভীর একথা পাঠ্যপুস্তকে লেখা আছে শুধু নয়। যারা মেঘের ডাক শুনেছেন পাঠ্যপুস্তকে মুদ্রিত লেখাটিকে সত্য বলে মেনে নেবেন। পাঠ্যপুস্তকে তাহলে অসত্য কথাও মুদ্রিত থাকে? সেটা কে আবিষ্কার করে? সেটা আবিষ্কার করা কি খুবই জরুরি? আমাদের কাছে সেটা আদৌ জরুরি নয়। কেননা আমি জানি পাঠ্যপুস্তকে মূলত আমরা ফেলে আসি আমাদের শিক্ষা পর্বে। কাজেই যেটাকে পরবর্তী জীবনে আমাদের বহন করতে হয় না, সেটাকে অহেতুক গুরুত্ব দেব কেন? যেমন স্কুল ড্রেস অথবা জিওমেট্রিক বক্স কিংবা ল্যাবরেটরি নোটবুক এবং জলছবি। আমাদের স্কুলে আলাদা ড্রেস ছিল, তবে সেটা পরার বাধ্যবাধকতা ছিল না এখনকার মতো। এখন যেমন তৃতীয় শ্রেণীর স্কুলগুলোতেও স্কুল ড্রেস পরা বাধ্যতামূলক। আমাদের ছেলেবেলায় অনুপম কিংবা আমি কেউই স্কুল ড্রেস পরতাম না। হরিশ পার্কে তখন বেশ কয়েকটি কৃষ্ণচূড়া গাছ ছিল, নাকি রাধাচূড়া। অনুপম এখনো কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার মধ্যে যে পার্থক্যগুলি আছে সেগুলিকে ভালোভাবে চিনতে পারে না। অনুপমের কাছে যাহাই কৃষ্ণচূড়া তাহাই রাধাচূড়া, অনেকটা যাহা 52 তাহাই 53-র মতো। 53 যে 52 থেকে এক বেশি, এই বেশিটাকে অনেকে তেমন গুরুত্ব দেয় না, অথচ একের মূল্য অসীম। যদিও এক শুরুর সংখ্যা বা এক দিয়েই সংখ্যা গণনা শুরু হয়। সেই কৃষ্ণচূড়া কিংবা রাধাচূড়া গাছগুলো যখন ফুলে ভরে থাকতো, তখন অনুপমের একটা স্বপ্ন তৈরি হতো। স্বপ্নটা হলো সে যখন বড় হবে তার বাড়ির দুদিকে দুটো গাছ লাগাবে, একটা রাধাচূড়া, অন্যটা কৃষ্ণচূড়া, যাতে এই দুটি গাছকে শনাক্তকরণ নিয়ে যেসব ব্যবহারিক সমস্যাগুলি আছে সেগুলি মুছে যাবে। দুটি গাছের নিচে সাইনবোর্ডে নাম লেখা থাকবে গাছ দুটি। এতে মানুষকে শেখানো যাবে একটা বিষয়। এইভাবে যদি আরো অনেক বিষয়কে চিহ্নিত করা যেত, সমবেত সকলেই যদি এই দায়িত্ব গ্রহণ করত, বিশেষত গাছের ক্ষেত্রে। অর্জুন গাছের কথা অনেকে শুনেছে, অনেকে দেখেওছে, অথচ এমন অনেকেই আছেন যারা অর্জুন গাছকে আলাদা করে চেনেন না। অর্জুন তাদের কাছে শিরোনামহীন হয়ে থেকে যায়। অর্জুন না হয় পরিচিত নাম। মুচকুন্দ গাছ, সেই গাছের ফুল রায়বাড়ির জলসাগরে রায়মশাই যেই ফুল শরবতে মিশিয়ে দিতেন, সেই মুচকুন্দ গাছটিকে কেউ কি কলকাতায় দেখেছেন? অনুপম দেখেছে। রাজভবনের দেওয়াল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই গাছ, কিন্তু রায়মশাই নেই। তারাশঙ্কর কিংবা সত্যজিৎ রায় কেউ রায়মশাইকে আর মুচকুন্দ ফুল দিয়ে শরবত খাওয়াতে পারবেন না, কেননা তারাশঙ্কর কিংবা সত্যজিৎ নেই। রাজভবন থেকে রায়বাড়ির দূরত্ব কত? অনুপম কি যাবে রায়বাড়ির দিকে মুচকুন্দ ফুল নিয়ে? অনুপম ভাবে কেন এমন হবে? শিরীষ গাছ আর অর্জুন গাছের মধ্যে যে হাজারটা অমিল আছে, সেই অমিলগুলি চিহ্নিত করা একজন মানুষের কতটা প্রয়োজন? এই প্রশ্নটি এসে গেলে জেনে নিতে হবে সেই মানুষটি কে। যদি তার নিজের গাছ চেনার গাছ জানার আগ্রহ না থাকে, তাকে গাছ চিনিয়ে কি হবে? 22 এপ্রিল লেনিনের জন্মদিন। ওই সময় কৃষ্ণচূড়া গাছ ফুলে ভরে থাকে। তখন আমাদের কলকাতায় গ্রীষ্ম, তীব্র দহন জ্বালা। এরপরেই আসতো বর্ষাকাল। বর্ষাকাল মানেই রেনি ডে। বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে পারলেই ছুটি। এ ছুটি ক্যালেন্ডারে মুদ্রিত ছুটি নয়। অনুপমদের গ্রীষ্মকালে মর্নিং স্কুল ছিল। কিছুদিন তারপরেই গরমের ছুটি। অনুপমদের ছাত্রাবস্থায় লেনিনের জন্মদিন পালন হতো না লাল আলো জ্বালিয়ে। তাদের বাড়ির নিচেই ছিল পার্টি অফিস। তার আগে যেটা ছিল সন্ধানী পাঠাগার। একটা লাইব্রেরি কিভাবে যেন পার্টি অফিসে রূপান্তরিত হয়েছিল। সেই পার্টি অফিসে মণিকুন্তলা সেন আসতেন জনি কাউল, রনেন সেন, ডক্টর রনেন সেন। তখন একটাই পার্টি ছিল, বাঁ হয়ে যায়নি। তখন ছিল ভোট দেবেন কিসে? কাস্তে ধানের শীষে। জোড়া বলদের দুধ নেই, কংগ্রেসের ভোট নেই।
অনুপমরা হাফ প্যান্ট পরে মিছিলের পেছন পেছন দৌড়েছে। দৌড়ানোর কারণ বড়রা হাঁটতো, বড়দের পায়ে পা মেলাতে অনুপমদের দৌড়াতে হতো। তখন কি রবীন্দ্রনাথের জন্মদিনও সেভাবে পালিত হতো এখন যেভাবে হয়? না, হতো না। 61-র আগে রবীন্দ্রনাথ মুষ্টিমেয়দের সম্পত্তি ছিল, ব্রহ্মদের, দীক্ষিত এবং শিক্ষিতদের। 61 জন্মশতবর্ষে রবীন্দ্রনাথ মিশে গেলেন সাধারণের মধ্যে। সেবার পার্ক সার্কাসে কমিউনিস্ট পার্টি রবীন্দ্র জন্মোৎসব করেছিল, নিজেদের ভুল শুধরে নিয়েছিল। রবীন্দ্রনাথ জমিদার বা সামন্তপ্রভু এই যে একটা ভ্রান্ত সিদ্ধান্ত বা বিশ্বাস কমিউনিস্টদের আচ্ছন্ন করে রেখেছিল, তা থেকে মুক্তি পেতে বা মুক্ত হতে কমিউনিস্টরা স্বাধীনতার পরেও প্রায় সার্ধ দশক সময় নিয়েছিল। অনুপম সে বছর কলকাতায় ছিল না। সে ছিল তাদের দেশের বাড়ি বাঁকুড়ায়, বেলেতর স্কুলে। প্রভাত ফেরি, সংকোচেরও বিহ্বলতা, সেসব অনেক পরের কথা। আমাকে হরিশ পার্কে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড় করিয়ে রেখে অনুপম অনেক এলোপাতাড়ি ঘোরাঘুরি করল। এরকমটা যে হবে জানা কথা, এটাকে মেনে নিতে হবে। এই অনুপম কাহিনী যেমন কোনো নির্দিষ্ট বর্তমান নেই, তেমনি নির্দিষ্ট কোনো ভবিষ্যৎ নেই। মাত্র তো 50-60 বছরের কথা মেলা। এর কোনোটাই বা অতীত আর কোনটাই বা বর্তমান। কলিঙ্গ যুদ্ধ যেমন অতীত, ফাহিনের ভারতে আসা যেমন অতীত, অনুপমের ছাত্র জীবন কিংবা হরিশ পার্ক বা পার্কের সেই কৃষ্ণ গাছটিকে আমি কিভাবে সেই অতীতের মর্যাদা দেব? সেই মর্যাদা দেওয়া যায় না। মধ্যপ্রাচ্য থেকে খাইবার গিরিপথ পেরিয়ে যেভাবে মুঘলরা এদেশে এসেছিল, অনুপম কি সেভাবে স্কুলে যেত? তারও আগে আর্যরা এসেছিল। আর্যরা যে বহিরাগত ভারতবর্ষের ক্ষেত্রে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। ঠিক তেমনই স্বাধীনতা প্রাপ্তির প্রেক্ষিতে যে দেশভাগ, সেই দেশভাগের ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তান থেকে যারা এদেশে প্রবেশ করেছিলেন, তারাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহিরাগত। তারা এখন পশ্চিমবঙ্গের শাসক এবং পরিচালক। ঠিক যেভাবে আর্যরা একসময় ভারতবর্ষ পরিচালন করেছিল, তখন অনুপমদের বাড়ির রাস্তায় গ্যাস বাতি জ্বলত। রাস্তায় পিচ পড়েনি, খোয়া এবং সুরকির রাস্তা। সন্ধে লাগার মুখে রাস্তার গ্যাস বাতিগুলো জ্বালিয়ে দেবার লোক ছিল। গ্যাস বাতি জ্বলে ওঠার পর আসত বেল ফুলের মালা বিক্রেতা, তারপরই কুলফি মালায়। ঘরের দরজায় পৌঁছে যেত 32.5 ভাজা। দুপুরে ছিল শিল কাটবেন কিংবা বিক্রিওয়ালা, যা নেবে তাই 6.5 আনা। এখন যেমন অল আইটেমস ₹65 অনলি, নতুন চায়না বাজার। কলকাতায় সব পাড়ার সব অঞ্চলে টিফিন ক্যারিয়ার, কড়াই, প্লাস্টিকের টুল, ননস্টিক ফ্রাই প্যান, বিভিন্ন ধরনের খেলনা, স্টিল এবং পোর্সেলিনের বাসনপত্র, দেওয়াল ঘড়ি, যাবতীয় গৃহকর্মের সামগ্রী মাত্র 65 টাকায়। এবং অনেক পরে বিকানির কিংবা হলদিরাম ভুজনিওয়ালাদের দল কলকাতায় প্রবেশের ছাড়পত্র পায়। কিছুক্ষণ আগে তো বদলির কথা হচ্ছিল। মানুষ কিভাবে বদলে নেয় ঘোড়ার ব্যবহার, ব্রেকফাস্ট টেবিলের খাদ্য সামগ্রী কিংবা পার্লামেন্টের প্রতিনিধি, ঠিক সেইভাবেই বদলে যায় মেনু কার্ড। এখন যে কোনো খাদ্য তালিকাতে যুক্ত হয়েছে চীনা খাবার, চিলি চিকেন কিংবা চিলি ফিশ। তিব্বতি মোমো এখন আমাদের প্রিয় খাবার। আসলে এই খাবারগুলোর সঙ্গে প্রকৃত চীনা খাবারের যে মৌলিক কিছু পার্থক্য আছে, সেটা অধিকাংশ আমন্ত্রিতজন বুঝতে পারেন না, কারণ তাদের প্রকৃত চীনা খাবারের স্বাদ জানা নেই। অনুপম একসময় চীনা বাড়িতে যেত নিয়মিত। কাগজের ফুল, ড্রাগনে সাজানো খাবার ঘর, 2-3টি টেবিল, স্বল্প আলো, প্রথমে পানীয়, চিপিয়াটা অবস্থায় কিনতে হতো সবটা, খুচরো বিক্রি নেই, বারের মতো। তার প্রায় সঙ্গে সঙ্গে গরম গরম খাবার, স্যুপ থেকে রাইস, সব রকম। তার গন্ধ, বর্ণ, স্বাদ সবটাই অন্যরকম। এই খাবার যারা বানাতেন তাদের নিজস্ব বাবা মারা চীন দেশ থেকে এসেছিল। এদের মধ্যে একদল হয়েছিল দাঁতের ডাক্তার, একদল ড্রাই ক্লিনিংয়ের ব্যবসা শুরু করেছিল, অন্যদল করেছিল রেস্তোরাঁ। আর বাড়ি ভিত্তিক খাবার, এটার সন্ধান সকলে জানত না। এটা ছিল নির্দিষ্ট কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ। তাদের মধ্যে ছিল প্রকৃত খাদ্যরসিক, অন্যদল নিষিদ্ধ জগতে বা অন্ধকারে যাতায়াতকারী। তবে অনুপমের সঙ্গে কখনোই অন্ধকারে যাতায়াতের সংঘাত হয়নি, বরঞ্চ ওরাই অনুপমদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করত। ওরা নিজেদের আত্মগোপন করতে চাইতো অনুপমদের সাহচর্যে। এর ফলে ওরা যেমন লাভবান হতো, অনুপমরাও নিরাপদে চীনা খাবারের রসস্বাদন করতে পারত। উভয়ের পরিপূরক, একের জন্য অন্য। সোনালি ড্রাগন একটা স্বপ্নের বিষয় হতে পারে,
কাগজের ঢাকনা দেওয়া আলো। চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান। 70 দশক আসতে তখন মাত্র কয়েকটা দিন। অনুপমের সামনে তার বন্ধুদের মধ্যে কয়েকজন নিজেদের চেয়ারম্যানকে বদলে নিয়েছিল। চীনের চেয়ারম্যান হয়ে গিয়েছিল তাদের চেয়ারম্যান। শ্রীনিকেতনের ছাত্রাবাস অনুপমের একটা অধ্যায়। সেটা 67 থেকে 72। তার আগে গরমের ছুটি। ছুটির ঠিক আগের দিন শিক্ষকদের খাওয়ানো হতো, উপহার দেওয়া হতো ফুল, চাঁদা তোলা হতো। চাঁদা 4 আনা করে। এখনো কি এটা চালু আছে কে জানে? হয়তো আছে, হয়তো বা নেই, অনুপম জানে না।